দেশের শেয়ার বাজারে এখন মার্জিন ঋণের বিপরীতে অনাদায়ী ক্ষতি বা নেগেটিভ ইকুইটি দিন দিন বাড়ছে। গত আগস্ট পর্যন্ত এর পরিমাণ মোট 10,109 কোটি টাকা। এই বিপুল ক্ষতি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সদস্যভুক্ত বিভিন্ন ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের, যাদের প্রভিশনিং ঘাটতি 2,000 কোটি টাকারও বেশি। এর ফলে আর্থিক ঝুঁকি বাড়ছে বলে জানান খাত সংশ্লিষ্টরা। 2010 সালে পুঁজিবাজারে ধসের পরে শেয়ারের দাম অস্বাভাবিক হারে কমতে থাকে। এতে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলোর দেয়া বিপুল পরিমাণ ঋণ আটকে যায়। এর ধারাবাহিকতায় গত 15 বছরে পুঞ্জীভূত এই সমস্যা এখন বোঝায় পরিণত হয়েছে। বিনিয়োগকারীদের মার্জিন হিসাবে অনাদায়কৃত ক্ষতি বাড়তে থাকে। 2025-এর আগস্ট পর্যন্ত হিসেবে দেখা যায় ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বিভিন্ন ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংকের 1,39,761টি বিও অ্যাকাউন্টের বিপরীতে ঋণ সুবিধা দেয়া হয়েছে 17,254 কোটি টাকা। এর বিপরীতে সুদ আর আসল সহ মোট অনাদায়কৃত ক্ষতি দাঁড়িয়েছে 10,109 কোটি টাকা। আমাদের অনুরোধ ছিল 2030 সালের মধ্যে আমরা এগুলি সব কিছু শেষ করে দিতে যাচ্ছি এবং সেইভাবেই এসএসসিকে প্ল্যান দেওয়া হয়েছে। পজিটিভলি কনসিডার করে অ্যাপ্রুভাল দিবে ইন দ্য নেক্সট 2-3 মান্থস। বিসে কেস বাই কেস দেখছে এবং সেখানে বাই 2030 ইনশাল্লাহ আমরা উইল গেট রিড অফ অল দ্য নেগেটিভ ইকুইটি। লোকসানের কারণে প্রভিশনিং ঘাটতিতে পড়েছে পুঁজিবাজার সংশ্লিষ্ট 311টি প্রতিষ্ঠান। মোট 3,735 কোটি টাকার আনরিয়েলাইজড প্রভিশনিংয়ের বিপরীতে প্রায় 1,581 কোটি টাকা প্রভিশনিং করতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানগুলো। শেয়ার বাজারের ক্ষতির এ ধারাবাহিকতা থেকে বের হতে চায় ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলো। এখান থেকে আমরা যদি বের না হই তাহলে আমরা এই বাজারকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবো না। আর এই বাজারে এই মার্জিন ইকুইটির কারণে কিন্তু অ্যাকচুয়ালি বিনিয়োগকারীরাই ক্ষতিগ্রস্ত হয়েছে, সাথে সাথে প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে ওই সময় যদি ফোরসেল দিতে বাধা না দেওয়া হতো তাহলে হয়তো বিনিয়োগকারীরা কিছু না কিছু টাকা পেত অথবা প্রতিষ্ঠানগুলো অন্তত টিকে থাকতো। চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত প্রভিশনিং সংরক্ষণের সময় বাড়িয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম। জনাব সাইফুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখতে পেয়েছি 2010 সালের বড় পুঁজিবাজারের পতন, তারপরে দফায় দফায় বেশ কিছু পতন আমরা পুঁজিবাজারে লক্ষ্য করেছি। এবং এই যে মার্জিন ঋণ দেওয়া হয় বিনিয়োগকারীদের, তার ফলে পুঁজিবাজারে যেসব শেয়ার কেনা হয়েছিল সেগুলোর দাম এত তলানিতে পড়েছে যে একটা বড় অঙ্কের ঋণ কিন্তু নেগেটিভ মার্জিন ঋণে পরিণত হয়েছে। তো এখান থেকে বেরিয়ে আসার বিষয়ে আপনাদের আসলে রোডম্যাপ কি ধরনের নীতি সহায়তা আপনারা চান? জি, থ্যাংক ইউ। আমরা প্রথমেই যেটা বলতে চাচ্ছি যে একটা নীতি সহায়তা আমরা অনেক বছর ধরে চেয়েছিলাম, কিন্তু নীতি সহায়তাটা তো ওইভাবে আসেনি। যার দরুন আমাদের যে প্রতিষ্ঠানগুলি এই সমস্যার মধ্যে আছে সেগুলি আরো বেশি প্রবলেমে পড়েছে। তো আমরা এখন আর নীতি সহায়তার দিকে তাকিয়ে থাকতে চাই না, কারণ নীতি সহায়তা বলতে আমরা ভেবেছিলাম যে একটা বাজেটারি অ্যালোকেশন আসবে, বাট আনফরচুনেটলি ধরেন সব জায়গা থেকে আপনারা সবাই জানেন যে 5টা ব্যাংকও বেল আউট করা হচ্ছে, কিন্তু ক্যাপিটাল মার্কেটে গত 10-15 বছর ধরে আমরা যে প্রবলেমটাতে ছিলাম সেই প্রবলেমটা খুব বড় কিছু ছিল না। 10 থেকে 15 হাজার কোটি টাকার একটা নেগেটিভ ইকুইটি এবং প্রপার্টি ট্রেডিং বুকের যেই আনরিয়েলাইজ লস, সেটার পরিমাণ সম্মিলিতভাবে 15,000 থেকে 17,000 কোটি টাকা ছিল। এটা দিন দিন কমে আসছে এবং এই পর্যন্ত এখন দেখা যাচ্ছে যে 10 থেকে 12,000 কোটি টাকা আছে। এখন আমরা সেটা থেকে বেরিয়ে আসছি, এসে এসএসসির সাথে এবার কথা বলে যেটা আমরা অ্যাগ্রি করেছি সেটা হচ্ছে যে এসএসসি আমাদেরকে বলেছে যে প্রতিটা প্রতিষ্ঠান যারা এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, যে ওনাদের একটা বোর্ড রেজুলেশন অ্যাটাচ করে যে কিভাবে ওনাদের একটা রোড ম্যাপ দেওয়া, যে কিভাবে এটাকে অ্যাডজাস্ট করা হবে, কিভাবে আপনার রাইট অফ করা হবে, প্রভিশনিংগুলি করা হবে, সেগুলি আমরা বিস্তারিতভাবে মোটামুটিভাবে A to Z পর্যন্ত সবগুলি কোম্পানি আমরা দাখিল করেছি, সাবমিটেড, এবং সেগুলি এসএসসি প্রতিটা আলাদা আলাদাভাবে রিভিউ করছে। ইটস নট দ্য কেস দ্যাট আপনার একটা ডিসিশন দিয়ে দিল অন দ্য এন্টায়ার ইস্যুস। তো ওনারা যেটা করছে যে আমরা যে ইন্ডিভিজুয়ালি যে সাবমিশনগুলো হয়েছে সেগুলির আপনার বসছে, ইটস এ ভেরি গুড ডিসিশন অন দ্য পার্ট অফ দ্য এসএসসি। বসে আমরা মোটামুটিভাবে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আমরা অ্যাগ্রি করেছি যে বাই 2030 আমরা মোটামুটিভাবে অ্যাডজাস্ট করে দিব। এর মধ্যে হয়তো সরকারি 2-1টা প্রতিষ্ঠানকে 2032 পর্যন্ত দেওয়া হতে পারে।
বাট এই ডিসেম্বর মাসেই আর মধ্যে ধরেন আপনারা অনেকেই বলেছে যে 5% অ্যাডজাস্ট করবে, বাট আমি আপনাকে বলতে পারি যে মোস্ট অফ দ্য organizations, brokerage firms, merchant banks who have been going through this issue, they have already adjusted. সো এই বছরে আপনার কোনো মানে কোনো সমস্যা আমরা দেখছি না মার্কেটে। নেক্সট ইয়ারতে যে যার মতো প্ল্যান দিয়েছে, হয়তো কেউ 10%, কেউ 15%, বাট 2030 সালের মধ্যে আমরা এই যে একটা বড় সমস্যা বাজারে, এই নেগেটিভ ইকুইটি থেকে আমরা বেরিয়ে আসতে চাচ্ছি। মার্জিন ঋণের সুরক্ষায় নতুন নীতিমালাও হয়েছে, সেই নীতিমালাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন, বা পুঁজিবাজারের গতি প্রকৃতি এখন যেমন দেখছেন সেখান থেকে বের হয়ে আসার কোনো লক্ষণ আছে কিনা? মার্জিন ঋণের যে নতুন নীতিমালা আসছে সেখানে দুইটা অ্যাসপেক্ট আছে। একটা আসছে যে আপনার এখন থেকে যে মার্জিন রুলগুলি দেওয়া হবে সেগুলি কিভাবে আপনার দেওয়া হবে, সেগুলির নিয়ম নীতি নতুনভাবে আসছে। আমরা মার্জিন রুলের যেই একটা রিফর্ম চাচ্ছিলাম সেটার পরিপ্রেক্ষিতে রিফর্মটা আসা। এখানে কিছুটা প্রেশার ক্রিয়েট হয়েছে অন দ্য এক্সিস্টিং ইস্যুস, কারণ এখানে আমরা ভেবেছিলাম যে একটা আপনার মানে ample time will be given to adjust all the issues that we have, but unfortunately this has not been the case. এখন যার ধরুন বাজারে প্রথমে কিছুটা প্রেশার আসছে, বাট গ্র্যাজুয়ালি প্রেশারটা কমে আসবে। বাট এখন ধরেন আপনার যেটা হচ্ছে যে আমরা 3 মাস দেখতে চাই, দেখার পরে আমরা এসএসসির সাথে আমরা অলরেডি বলে রেখেছি যে যেই আইনটাই আসুক সেটা তো আর ক্যানট বি স্ট্যাটিক ফর এভার অর ইভেন ফর 10 years। তো আমরাও 3 মাস পরেই আবার যেতে যাচ্ছি টু দ্য এসএসসি যে রিভিউ করার জন্য। আমরাও রিভিউ করবো, এসএসসিকে রিভিউ করতে বলবো, এবং আমরা সব মার্কেট ইন্টারমিডিয়ারিজ এন্ড আদার স্টেক হোল্ডারের সাথে বসবো, ইনভেস্টরের সাথে বসবো, যে এই নতুন মার্জিন রুলটা আমাদেরকে কিভাবে কতটুকু ইম্প্যাক্ট করছে পজিটিভলি নেগেটিভলি। তো এটা আপনার এখন মোটামুটি ভাবে আমরা 1 মাসের উপরে আমরা এটা মধ্যে দিয়ে যাচ্ছি, কিছুটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আগামী 1 থেকে 2 মাসের মধ্যে হয়তো আমরা উইল গেট ফ্যামিলিয়ার উইথ দ্য নিউ সিস্টেম, বাট যদি তারপরে দেখি যে না, it's actually holding us back, আমরা will go back to the SEC to review and revise. জনাব সাইফুল ইসলাম, আমরা দেখতে পেলাম যে চলতি বছরে যে পুঁজিবাজারের লেনদেন বেশিরভাগ সময় ডিপ্রেশনে ছিল, লেনদেনের পরিমাণ বেশ খানিকটা কম, পুঁজি হারিয়েছেন বিনিয়োগকারীরা বেশিরভাগ সময়, এবং দিন দিন কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর কিন্তু তলানিতে নামছে। তারপরেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কেন অ্যাক্টিভ হচ্ছে না বা হয়েছে বলে মনে করেন কিনা? প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আমাকে যদি জিজ্ঞেস করেন, লোকাল ইনস্টিটিউশন ইনভেস্টার্স আর নট অ্যাক্টিভ। যতটুকু অ্যাক্টিভ হওয়ার কথা ছিল বা আমরা আশা করেছিলাম হয়নি। না হওয়ার কারণটা যদি আপনাকে আমাকে জিজ্ঞেস করেন, সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে আমাদের যেটা ভুল ছিল সেটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বলতে আমরা ব্যাংক, বিমা, এনবিএফএ বোঝাতাম, কিন্তু আসলে সেটা ওয়াজ নট দ্য রাইট ওয়ে অফ ডিফাইনিং দ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগ। যেটা উচিত ছিল সেটা হচ্ছে আমাদের যে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি সেটাকে ডেভেলপ করা, আমরা ওখানে ফেল করেছি। এখন আমরা চেষ্টা করছি যে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিটা যেটা প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বা ইনস্টিটিউশনাল ইনভেস্টর সারা পৃথিবীতে রিকগনাইজ হিসাবে আছে, সেটাই আমরা যাতে রিকগনাইজ করতে পারি। আর আরেকটা জিনিস আমাদেরকে রিয়েলিটিটা বুঝতে হবে, গ্রাউন্ড রিয়েলিটি, যেখানে আমাদের 35টা এনবিআই ছিল, এনবিএফআই ছিল, যার মধ্যে 20টা এখন আর নট ইন এ গুড কন্ডিশন। ওদের বিনিয়োগযোগ্য ক্ষমতাটা এখন আর নেই। ইন্স্যুরেন্স কোম্পানি ইজ অফ দ্য সেম কেস, এবং ব্যাংকের মধ্যে আপনারা যদি দেখেন যে ব্যাংকস আর অলসো গোয়িং থ্রু ট্রাবল। যে সেখান থেকে আমরা যে ধরেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যাদেরকে আমরা ডিফাইন করেছি, ওদের থেকে যে খুব বেশি বিনিয়োগ আসবে আগামী 1-2 বছরের মধ্যে, সেটা আমাদের সাথে মানে ইট ইজ কনফ্লিক্টিং উইথ দ্য গ্রাউন্ড রিয়েলিটি। আমরা সেখান থেকে বেরিয়ে আসি। আমাদের বিনিয়োগকারী হিসাবে আমাদেরকে লোকাল ইনভেস্টর, ইন্টারন্যাশনাল ইনভেস্টরের কাছে যেতে হবে। লোকাল ইনভেস্টার্স আপনি জানেন যে প্রিডমিনেন্টলি ডমিনেটেড বাই দ্য রিটেইল। ওনাদেরকে আমরা যদি মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি থ্রুতে ইনস্টিটিউশনাল করতে পারি, সেটাই আমাদের চেষ্টা করা উচিত। ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।